দেখো ঘাটের ব্যবস্থা সেরকম না থাকায় এখান থেকে ওই মহিলারা উঠতে পারছিল না, সেই জন্যে নৌকাটাকে এই সাইডে আনা হচ্ছে যাতে ওনারা ওই সাইড দিয়ে ঘুরে এখান দিয়ে উঠতে পারে। এখান দিয়ে সাবধানে আসতে হচ্ছে, পুরো কাদা। আমি পুরো সেই পয়েন্টে পৌঁছে গেছি যেটা গুগল ম্যাপে লেখা রয়েছে মেঘমোল্লা সৈকত। এই যে সেই জায়গাটা, এই যে এই নৌকাগুলো রয়েছে, এই যে যে নদীটার বাঁক, এই বাঁকটা, এই জায়গাটার অবস্থানটাকেই পুরো গুগল ম্যাপে লেখা রয়েছে মেঘমোল্লা সৈকত। সৈকত মানে যে সেই বিচ থাকবে, তারপরে বালি থাকবে, সেটা কিন্তু আর নেই। এখানে পুরো পলি জমে গেছে। বালি নাই থাকুক, কিন্তু এই এরিয়াটা যে এত সুন্দর সেটা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। সামনে দেখো এই যে রায়মঙ্গল নদী, এই যে হচ্ছে রায়মঙ্গলের শাখা নদী, ওই পাশে আর একটা দ্বীপ কুমিরমারি, এই পাশে আর একটা দ্বীপ পুইনজালি, এই যে যে টোটাল এরিয়া। তারপরে এখানকার মানুষের যে বসতি, তারা কীভাবে আছে, প্রত্যেকের বাড়ি পুকুর, বাড়ির সামনে ছোট ছোট বাগিচা করা, যেখানে তারা বিভিন্ন শাকসবজি লাগিয়েছে, এই সব কিছু টোটাল পরিবেশ মিলে জায়গাটা একদম অসাধারণ, অনবদ্য জায়গা। মানে শুধু যে দর্শনীয় স্থানেই যেতে হবে, সুন্দর জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে ট্যুরিস্টিক প্লেস নামে পরিচিত যেসব জায়গা, শুধু একমাত্র সেখানেই যেতে হবে ঘুরতে, এরকম কিন্তু কোনো মানে নেই। এই সব জায়গায় এলেও একটা আলাদা রকম নান্দনিক অনুভূতি তোমরা পাবে, মানে ট্যুরিস্টের যে অনুভূতি সেটা কিন্তু পাবে। আর সেই জন্যই কিন্তু আমি পুরো কলকাতা থেকে জার্নি শুরু করেছি, যে তোমরাও যাতে সুন্দরবনের এই সব এরিয়া এসে নিজের চোখে ঘুরে দেখতে পারো। তোমাদের চোখে যখন নিজের চোখে দেখবে না, তখন সেই অনুভূতিটা, সেই আনন্দটাই আলাদা। আমি তো ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, ক্যামেরার মাধ্যমে, কিন্তু নিজের চোখে দেখলে সেই মজাটা আলাদা। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি পুরো উন্মুক্ত নদী, মানে যত দূর তাকাচ্ছি পুরো নদী আর নদী, মনে হচ্ছে পুরো সমুদ্র, কিন্তু অনেক দূরে হালকা আমি সবুজ সবুজ দেখতে পাচ্ছি। ওইটাই কিন্তু মরিচঝাপির জঙ্গল, যেটা হচ্ছে গভীর বাঘের জঙ্গল। তো ছোটো দুটো বাচ্চা আমাকে দেখে চলে এসছে। এই সব যে ছোটো ছোটো মজা, এই মজাগুলো কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না, সেটা ট্যুরিস্টিক প্লেসে গিয়ে বোঝা যায় না কিন্তু। এই বাচ্চা মেয়েটা দেখো, সেই শোনা, এইগুলোকে কী বলে যেন, ঘুঁটো, বড় ঘুঁটো, হ্যাঁ বড় ঘুঁটো, ওইগুলোকে নিয়ে বাড়ি নিয়ে যাবে। এগুলো শুকিয়ে গেছে, হ্যাঁ এবার জ্বালালে হবে। আচ্ছা আচ্ছা, এই যে তুমি যতগুলো করলে ওইটাতে পুরো একটা ভাত তরকারি হয়ে যায় রান্না করা, ওই যতগুলো করলে আরও লাগে? দেখি ও জানে নাকি, আমি তো নিজেও জানি না। মানে ধরো একটা ভাত করবে, একটা তরকারি করবে, ওই যতটুকু ঘুঁটো তুমি এক জায়গায় করলে ওইটা থেকে হয়ে যাবে না? এই সব লাগবে, সব লাগবে, তাতে অনেক লাগে না। কোড়া, তোমার বাড়ি কোনটা, ঘর কোনটা? ওইটা, এই যে দুই ভাই বোন নাকি? আচ্ছা, তোমার দিদি, এই যে এটা দিদি? আচ্ছা, দেখো কিসে পড়ো তুমি শোনো? আর দিদি কিসে পড়ে? দিদি ভাই 3তে পড়ে। তো এইভাবে কিন্তু ঠাকুমার দিন চলছে, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তার শুধুমাত্র জীবিকার যে সম্বল সেটাই কিন্তু মাছ ধরা। তো এই বয়সে উনি একা একা মাছ ধরছেন। এবার কতদিন বা সেরকম মাছ ধরতে পারবেন সেটাও কিন্তু একটা বিষয়, যে বয়সটা অনেকই হয়েছে ওনার। আর এরকম বাড়িতে থাকেন, দেখো এই যে সোনের ঘর, এরকম এই তো বেশি বৃষ্টি হলে তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু পচে যায়, এটা পাল্টাতে হয়। এইদিকে দেখো এইগুলোতে উই ধরা, এই যে উই ধরে গেছে। এই যে আপনার নাতি। আচ্ছা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়ো তুমি? 3তে পড়ো। আচ্ছা, লাটিম খেলছিলে? স্কুল কত দূর তোমার এখান থেকে? অনেক দূরে। আচ্ছা আচ্ছা, তো এই যে হচ্ছে নাতি আর ওই যে ঠাকমা, এই দিদা, এই দুই মানে নাতি আর দিদা, এই দুইজন মিলে এই ঘরে থাকে। দেখো এই যে হচ্ছে ঘর। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রয়েছি সুন্দরবনের পুইনজালি দ্বীপ। আমার ওই পাশে একটা দ্বীপ রয়েছে, ওটা কুমিরমারি দ্বীপ, আর এটা পুইনজালি দ্বীপ। তো পুইনজালি দ্বীপের মানুষ কিভাবে আছে, মানুষের লাইফস্টাইল, মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে আছে, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। শুধু পুইনজালি দ্বীপ না, পুইনজালি দ্বীপের একটা বিশেষ স্থান, সেই জায়গার নাম হচ্ছে মেঘমোল্লার সৈকত, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি পুরো জার্নিটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। তো কলকাতা থেকে পুরো পুইনজালি দ্বীপ অবধি আমি আসছি, এই জার্নিটা তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করছি পুরো শিয়ালদা স্টেশন থেকে। অবশ্যই সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব কলকাতা থেকে মেঘমোল্লা বিচ, যেটা মেঘমোল্লা সৈকত তোমরা বলতে পারো। তো মেঘমোল্লা সৈকতটা হচ্ছে সুন্দরবনে। তো আমি যাচ্ছি হচ্ছে শিয়ালদা থেকে আমরা যাব পুইনজালি দ্বীপে। তার জন্য আমাদের এখান থেকে হাসনাবাদের ট্রেন ধরতে হবে। তোমাদের ট্রেন এবার এই যে হাসনাবাদে চলে এলো। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখো হাসনাবাদ স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে আসতে হবে, সামনে একটা মোড় মতন লাগবে, সেখান থেকে পুরো হাসনাবাদ ব্রিজের নিচে যাবো। ওখান থেকে লেবুখালির অটো ছাড়ে। এই যে একটা মোড় মতন, যে মোড়ের কথা বলছিলাম, এখান থেকে পুরো ব্রিজ অবধি আমরা হেঁটে যাবো, ওখান থেকে লেবুখালির অটো নেব। তো যারা সকাল সকাল সুন্দরবনের দিকে আসছো, সুন্দরবনের সকাল সকাল অবশ্যই মাছের বাজারটা ঘুরে দেখবে। এত দারুণ দারুণ মাছ পাওয়া যায়, মাছ আমার ভীষণ ফেভারিট। তো এই সকাল সকালে আমি হাসনাবাদে এসেছি, এখন তোমাদেরকে এই জায়গার মাছগুলো একটু ঘুরে দেখাবো। দেখো সকাল সকাল কি দারুণ মাছ উঠেছে, সামনে গিয়ে আরও সুন্দর দেখাবো, চলো।
সকালে হাসনাবাদে দারুণ মাছ। এই দেখো কুচু চিংড়ি, এদিকে একদম জ্যান্ত ট্যাংরা। দেখো এইগুলোর নাম কি? এইগুলোর নাম হলো চিত্রাও বলে অনেক জায়গায়। চিত্রা বলে না? বড় চিত্রা। এই যে এই চিত্রাগুলো কত করে? এই বড়টা দেখো মাত্র 200 টাকা করে, এত সুন্দর মাছ। এই ট্যাংরাগুলো কত করে দেখো? 400 টাকা। আচ্ছা এগুলো জ্যান্ত, এগুলো একটু দাম বেশি মনে হচ্ছে। এইদিকে দেখো জ্যান্ত তেলাপিয়া, সুন্দরবনের মাছ কিন্তু দারুণ। এইদিকে দেখো এই ট্যাংরাগুলো তো ভীষণ বড় বড়। এগুলো কত কাকু? এগুলো 700, এগুলো 600। সুন্দরবনে আসলে সকাল সকাল একদম দারুণ দারুণ মাছ পাওয়া। এটা কি দেশি মাগুর নাকি? দেখো কি বড় বড় শোল। চলো সকালের এই মাছের বাজারটা তোমাদের একটু দেখালাম, আমার পার্সোনালি নিজের দেখতে ভালো লাগে। তো এবার যাবো হচ্ছে একদম ব্রিজের নিচে, যেখান থেকে লেবুখালীর অটো যায়। এখান থেকে হচ্ছে এই যে লেবুখালীর অটো ছাড়ে, এই দেখো লেখা রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, লেবুখালী। 100 টাকায়। আপনার কি বুকিং হয়ে গেছে? তো এই যে লেবুখালীর অটোতে উঠে গেলাম। দেখো এবার যে বাজারে চলে এলাম এই হাসনাবাদ থেকে, এটা হচ্ছে বাঁকড়া বাজার। আমরা লেবুখালী যাবো, এর মাঝখানে অনেকগুলো বাজার পড়ে। তাই বাঁকড়া বাজারে সুন্দরবনের মাছগুলো এত সুন্দর সুন্দর ওঠে, মানে দেখলে নিতে ইচ্ছা করবে। আর মানে যেগুলো কলকাতায় অনেক দামি মাছ, সেগুলো এখানে একদম সস্তায় পাওয়া যায়। সামনের দিকে চলো, আমি কিছু মাছ দেখাচ্ছি, দূর থেকেই দেখাবো। এই রাস্তার সাইড দিয়েই মাছ ওঠে। এই দেখো এখানে উঠেছে, এই যে এই দেখো জ্যান্ত ট্যাংরা একেবারে একদম। এই সাইডে এরকম মাছ ওঠে। তো আমরা লেবুখালীতে চলে এলাম। এই যে পেছনে যে অটো, এখানেই নামালো। এটা অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডও। আর সামনেই হচ্ছে নদী, দেখো লেবুখালীর। এই যে দেখো নদীর উপরে চলে এসেছি, মানে নদীর বাঁধের উপরে। এটা বাঁধ এবং রাস্তা দুটোই। এই যে আমাদের ঘাটটা। ভাই এটা সেই খেলার মোড়ক নাকি? কি হয়েছে এর? আচ্ছা আচ্ছা, খেলে কি আহত হয়েছে? এটা কি মোড়ক? রাঁচি টাচি এরকম নাকি? আচ্ছা এই দেখো, এই সুন্দরবনে মোড়ক খেলা হয়, মোড়ক লড়াই হয়। এই যে হচ্ছে সেই মোড়ক। তো এই যে চলে এলাম লেবুখালী ফেরিঘাটে। এই যে হচ্ছে নৌকার ঘাট। দেখো এইভাবেই পারাপার হয় এখানে। নৌকা থেকে এভাবেই বাইক নামাতে হয়, একজনের সাপোর্ট লাগে, একা একা কিন্তু নামানো যায় না। এই যে ঘাটে আমাদের নৌকাটা চলে এসছে। এবার আমরা ওই পারে যাবো, দুলদুলিতে। তো এই যে দুলদুলি ফেরিঘাটে চলে এলাম। এবার যাবো হচ্ছে ওই পারে। ওই পার থেকে আমরা ম্যাজিক নেব। চলো, এটা হচ্ছে যাবে, এই যে এই ম্যাজিক গাড়ি যাবে, হয়তো উপরে বসলে বেশি ভালো হবে। তো আমাদের এই ম্যাজিক গাড়ি করে যেতে হবে হেমনগর অবধি। আর হেমনগর থেকে তারপরে টোটো করে যেতে হবে নটবরের ঘাট। ওখান থেকে আমরা যাব কুইঞ্জালি। একদম নেমে তোমারটা আমি নেমে গেলাম। এই যে এবার এই সোজা যেতে হবে আমাদের। তো এখন দেখো যে ঘাটে চলে এসেছি, এই ঘাটটার নাম হচ্ছে নটবর খেয়াঘাট। আর এবার এই ঘাট থেকে আমরা ওই পারে যাব। ওই পারের হচ্ছে পুইঞ্জালি দ্বীপ। আর পুইঞ্জালি দ্বীপ থেকে একটু সামনেই রয়েছে মেঘমোল্লা সৈকত। তো
তো চলো মেঘমোল্লা সৈকতের দিকে এবার যাবো। ওই পারটা হচ্ছে কিন্তু দক্ষিণ 24 পরগনা, আমরা এখন রয়েছে হচ্ছে উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনার এটা হচ্ছে শেষ গ্রাম, এই যে হেমনগর গ্রাম। হেমনগর গ্রামের নটবর ফেরিঘাট। এই নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী। এই নদীটাই হচ্ছে ডিভাইড করেছে দুটো ডিস্ট্রিক্টকে। এই পাশে হচ্ছে উত্তর 24 পরগনা, ওইটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এদের হচ্ছে পুলিশ থানা হচ্ছে হিঙ্গলগঞ্জ কোস্টাল থানা, আর ওই দিককার থানাটা আমি জানি না, গিয়ে শুনতে হবে। এখানে দেখো নদীর বাঁধকে কি সুন্দর করে বাঁধানো হয়েছে। এরকম যদি সুন্দরবনের অন্যান্য জায়গায় বাঁধানো হতো তাহলে কিন্তু যে পাড়ি ভাঙার যে ভয়টা থাকে সেটা কিন্তু থাকতো না। এই যে চারিপাশে তোমরা বাঁধানো দেখতে পাচ্ছ পুরো নদী বরাবর, মানে এই সাইডে নদী, নদীর পাশে একটা ছোট বাঁধ মতন আছে, তারপরে এই যে খাল মতন, আর তারপরেই এই যে হচ্ছে দেখো সুন্দর করে বাঁধানো। এই বাঁধানোটা কিন্তু 2 বছর মতন হয়েছে, বেশি দিন হয়নি। আইলার পরে বাঁধিয়েছে, আইলার অনেক পরে বাঁধিয়েছে, মানে 22 সালে টালে মানে এটা বাঁধিয়েছে, এটা তো 25 সাল। তো দেখো কি দারুণ লাগছে। আর ওই সাইডে মানে এই একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখো এই যে বাঁধানো, তো বাঁধানোর ওই সাইডে দেখো বন ঝাউ লাগানো হয়েছে। এবার এই ঝাউ গাছগুলো যখন পুরো বড় হয়ে যাবে আর এরকম একটা যখন স্থান থাকবে, মানে এরকম পাড় বাঁধানো কংক্রিটের জায়গা, তখন পুরো এরিয়াটা না মানে একটা নান্দনিক সৌন্দর্যে ভরে উঠবে। গাছগুলো যখন বড় হবে, গাছগুলোকে দেখাচ্ছি। আর এই রাস্তাটা যদি একদম পুরো পাকা করে যায়, ঢালাই করে যায়, তো একদম দারুণ হবে। এই যে এই গাছ, এই যে এই গাছগুলো হচ্ছে বনঝাউ, দেখো গাছগুলো, এই গাছগুলো এরকম বনঝাউ, এরকম সাইড দিয়ে একদম লাস্ট অবধি, এই লাস্টে হচ্ছে হেমনগর খেয়াঘাট, একদম শেষে হেমনগর খেয়াঘাট অবধি এরকম বনঝাউ লাগানো। আর এরকম হচ্ছে এরকম কংক্রিটের বাঁধানো হেমনগর ফেরিঘাট, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন দূর। আর এই দিকেও এরকম প্রচুর দূর অবধি এরকম বাঁধানো রয়েছে। তো যখন এই গাছগুলো পুরো বড় বড় হয়ে যাবে তখন এরিয়াটা সুন্দর লাগবে, মানে মানুষ এখানে বিকালবেলায় আসবে, অলরেডি এখনই আসে, এখানে বসবে। এদিকে তারপরে নদী, রায়মঙ্গল নদী, মানে দারুণ একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে, অলরেডি হয়ে উঠেছে। তো চলো আমাদের খেয়ার দিকে যাই। ওইদিকে একটা বোট এসছে, মনে হচ্ছে নৌকাটাতে অনেক মাছ ধরে নিয়ে এসছে ওনারা। আর এই নটবর ফেরিঘাট যেতে ডান দিকে দেখো ছোটো একটা ঘুমটি, মানে ছোটো একটা দোকান, যে দোকানে ছোটো বাচ্চাদের চিপস এবং বিড়ি সিগারেট এই টাইপের খাবার পাওয়া যায়। এই যে ছোটো একটা দোকান। আর এই যে দেখো একটা নৌকা আসছে, নৌকা ঢুকছে। এই নৌকাতে মনে হয় মাছ ধরতে যাচ্ছে ওনারা। এটা কি মাছ ধরতে যাচ্ছে? কি কি মাছ পাওয়া গেছে? আজকে মাছ উঠিনি, কি অবস্থা আজকে দেখো নৌকা থেকে লোক নামছে কিভাবে, নটবর ফেরিঘাট থেকে। আচ্ছা এই খেয়াটা আসলেও ওই পার থেকে, ওইদিকে হচ্ছে মোল্লাখালী থেকে এলো, কিন্তু এটা কিন্তু আর যাবে না। এবার আমাদের ওই পাশে যেতে হবে এই খেয়াটা করে। এই যে এই খেয়াটা করে আমরা যাবো পইনজালিতে। এই যে আমাদের নৌকাটা এবার দেখো ওই সাইড দিয়ে চলে আসলো। এবার আমরা নৌকাটাতে উঠবো। আর এখানকার যাওয়ার রাস্তা দেখো, সেটাও দেখো, এইটা হচ্ছে কারেন্টের পিলার, কিন্তু এই পিলারের উপর দিয়ে যেতে হবে এরকম। আর যখন এতে মানে অতিরিক্ত জল থেকে স্যাদলা হয়ে যায় তখন কিন্তু পুরো পিচ্ছিল হয়ে যায়। এই দেখো এই জায়গা দেখো কেমন পিচ্ছিল। ওকে এদিকে কি কোনোদিনও ঘাটটাট ছিল না নাকি, না ভেঙে গেছে? ও এক সময় ছিল, এই যে সেই ঘাটের নিশানা। এবার উঠতে হবে। কাকা ওই দিক থেকে লাস্ট ফেরি কটায়? ওই দিক থেকে আর আসবে না? 3:30 এই ঘাটে আসবে? আচ্ছা ওই দিক থেকে 3:30 ছাড়বে। কোনটা আরও পরে ছাড়বে? ওই হেমনগরেরটা কোটায় ছাড়ে? হেমনগরেরটা আপনার সারাদিন যায় না, বিকালের দিকে 4:30 5টা পর্যন্ত, মানে 4টে পর্যন্ত লাস্ট, 5টা হচ্ছে স্পেশাল। ও আচ্ছা স্পেশাল, আচ্ছা আচ্ছা। চলো এবার উপরের দিকে যাই। এখান থেকে আমরা ওই পারে যেতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, কারণ বড় নৌকা তো স্পিডে চলে, কিন্তু অনেকটা দূর, অনেক চওড়া কিন্তু এই জায়গার এই নদীটা, রায়মঙ্গল নদীর এখানে দারুণ চওড়া। দেখো ঘাটের ব্যবস্থা সেরকম না থাকায় এখান থেকে ওই মহিলারা উঠতে পারছিল না, সেই জন্যে নৌকাটাকে এই সাইডে আনা হচ্ছে যাতে ওনারা ওই সাইড দিয়ে ঘুরে এখান দিয়ে উঠতে পারে। কিন্তু এখান থেকে ওঠাও কিন্তু চাপ আছে, কারণ এখানে হচ্ছে জায়গাটা পুরো পিছল হয়ে গেছে আর কাদা কাদা পুরো এরিয়াটা। এই গাছের দিয়ে দেখো ভেড়ানো হবে এখন, গাছে বাঁধিয়ে। এই যে এবার ওই সাইড দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এবার এই সাইডে যদি স্লিপ কাটে, কেউ স্লিপ কেটে কিন্তু এই জলে পড়বে, এরকম অবস্থা। দেখো যেখান দিয়ে মানুষরা হাঁটছে এই মহিলারা, পুরো কাদা কিন্তু এরিয়াটা।
দেখো এখান দিয়ে সাবধানে আসতে হচ্ছে, পুরো কাদা। তো আমাদের নৌকা ছেড়ে দিল, এবার আমরা এই নৌকাতে করে যাচ্ছি কুইঞ্জালির দিকে। এবার আমাদের নৌকার ভাড়া দিতে হবে, ভাইয়ের কাছে দিতে হবে। কুইঞ্জালি অব্দি কত ভাই? কুইঞ্জালি অব্দি কত? আর কুমির বাড়ি 15 টাকা। তো দেখো এবার আমি মেইন জায়গা ক্রস করে আসলাম, তার মানে হচ্ছে রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদীটা পেরোলাম, পেরিয়ে এখন যে নদীতে যাচ্ছি এটা হচ্ছে রায়মঙ্গল নদীর একটা শাখা নদী। ওই পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কুইঞ্জালি দ্বীপ, আর এই পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই যে আর একটা দ্বীপ, এটা হচ্ছে কুমিরমারি দ্বীপ। তো আমরা যাবো হচ্ছে কুইঞ্জালি দ্বীপে। কুইঞ্জালি দ্বীপে গিয়ে আমরা যাবো হচ্ছে মেঘমোল্লা সৈকত। তো এই যে কুইঞ্জালি ঘাটে আমরা চলে এসেছি, কুইঞ্জালি দ্বীপের ঘাট। ফাইনালি কুইঞ্জালি ঘাটে পৌঁছে গেলাম। দেখো ভাই এইভাবে লাফ দিয়ে নামছে। এখান দিয়ে নামতে হবে। তো এইটা হচ্ছে কুইঞ্জালি দ্বীপ। তো দেখো এই যে হচ্ছে কুইঞ্জালি দ্বীপ, সুন্দরবনের কুইঞ্জালি দ্বীপে চলে এলাম। আর সামনে কিছু দূর একটু হেঁটে যেতে হবে, আমি ম্যাপ দেখে দেখে যাচ্ছি। আর দেখো এইদিকে কুল গাছে কুল হয়ে রয়েছে, কেউ কুল খায় না, সবাই মনে হয় সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করছে। এই বাড়ি মনে হয় কোনো অনুষ্ঠান। পুরো ভীষণ ডিপ পল্লীগ্রাম যেরকম হয় সুন্দরবনের। তো সুন্দরবন অনেক এরিয়া জুড়েই সুন্দরবন, কিন্তু যে এরিয়ায় আমি চলে এসেছি এটা কিন্তু অত্যন্ত মানে সুন্দরবনের একদম গভীরে, মানে ভীষণ ব্যাকওয়ার্ড এরিয়া। এখান থেকে কেউ যদি ভাবে কলকাতায় যেতে হবে তো একদম ভোরবেলা বেরোতে হবে, তাও পৌঁছাতে হয়তো বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। এখান থেকে ক্যানিং থেকে তারপরে ধরতে হবে। ক্যানিং যাওয়াটাই অত্যন্ত চাপের, এখানে অনেকগুলো গাড়ি পেরোতে হয়, মানে ছোটো ছোটো গাড়ি যেগুলো ইঞ্জিন ভ্যান টাইপের, এরকম গাড়ি অনেকগুলো পেরিয়ে তারপরে যেতে হয়। তারপরে অনেকগুলো নৌকা পার করতে হবে। এই দেখো, তো এখান দিয়ে হেঁটে যাবো। তো দেখো যেখানে তোমাদেরকে নিয়ে যাব, মানে যেটা বলেছিলাম মেঘমোল্লা সৈকত, সেই জায়গাটা মানে তার রাস্তাটাও এত ঘিঞ্জি না, এরকম ছোট রাস্তা যেটা খুঁজতে তারপরে বুঝেছি যে কোথায় এটা। এই দেখো মোড়ক, এই যে কিন্তু সেই মোড়ক, খেলার মোড়ক। সুন্দরবনে যে প্রচুর মোড়ক লড়াই হয়, এটা মোড়ক লড়াই আর খেলার মোড়ক না? সে রাঁচির মোড়ক নাকি? আচ্ছা দেখো এই মোড়ক দিয়ে হচ্ছে খেলা করে, মানে মোড়ক লড়াইয়ের যে খেলা হয় সেই মোড়ক। এই সুন্দরবনের প্রচুর মানুষ এই মোড়ক পোষে শুধুমাত্র এই খেলার জন্য। দেখো সুন্দরবনের এরিয়াটা দেখো এবার। এই যে হচ্ছে নদী এবং এই যে খাড়ি, ওই যেটা এই নদীর সামনে যে নদী দেখতে পাচ্ছ এই নদীটাই হচ্ছে রায়মঙ্গল নদীর শাখা নদী। যে ছোট একটা খাড়ি আসছে এদিকে, এটা সামনে রাস্তা দেওয়ার জন্য এটা বন্ধ হয়ে গেছে। এই দিক থেকেও মনে হয় জলের কোনো ব্যবস্থা আছে। ও না, এইদিকে দেখো সুইচ গেট তোমরা বলতে পারো, সুইচ গেটই। ওই খাড়ির জল এই সাইড দিয়ে এসে এই নদীতে ভেতরে মিশে যায়। তো আরেকটু সামনে যেতে হবে। এরকম হচ্ছে পুরো প্রকৃতি এবং পরিবেশ। আর এখানকার মানুষের ঘরবাড়ি দেখো, খুব নিতান্ত গরিবেন্দ্রা আর খুব বাজেভাবেই থাকে। দেখো সোনের ঘর, তারপরে মাটির দেওয়াল, উপরে হচ্ছে গোবরের, এইগুলো গোবরের কেক। তো এরকম জায়গা দিয়ে যাচ্ছি হেঁটে। তো এই যে আমার ডান সাইড দিয়ে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটাই হচ্ছে রায়মঙ্গল নদীর শাখা নদী। দেখো শাখা নদী তাই কী পরিমাণে চওড়া। আর যে নদী আমরা পার করে পেরিয়ে এলাম সেটা রায়মঙ্গল নদী, আর ভীষণ চওড়া নদী। আর দেখো এনাদের রান্নাঘর, এটা এই যে ছোটো বাড়ি। ঠাকুমা ভালো আছেন? এটা রান্নাঘর না? আপনারা থাকেন? ও আচ্ছা আচ্ছা, বড়ি দিয়েছেন? ও এই রান্নাঘর কি সাইডে নাকি? ও ঘরের মধ্যে উনুন। ও আচ্ছা আচ্ছা।
চলো দেখো ঠাকুমার ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই ঘুরতে ঘুরতেই পুরো মেঘমোল্লার সৈকতের দিকে যাব, সব ইনফরমেশানগুলো নিতে নিতে। এই যে হচ্ছে ওনার ছোট্ট একটা ঘর, কুটির মতন। আচ্ছা, এর উপরে এই যে যেটা নাড়তে দিয়েছেন এটা কি? কুমড়ো। ও আচ্ছা আচ্ছা। ও এই দেখো বড়ি শুকাতে দিয়েছেন। আর এই জাল দিয়ে মাছ ধরা হবে না? আচ্ছা, আপনি কি মাছ ধরতে যান নাকি? কিভাবে মাছ ধরেন? আপনার তো আর নৌকা নেই। বাসে? বাসে মানে নিজেই সব কিছু করেন? বাস এরকম ঠেলে দেন? আচ্ছা, মাছ বাঁধে ভালো? আচ্ছা, আজকে সকালে ধরেছেন? কতদিন আগে ধরেছেন আবার? আমি ধরেছি আজকে 10-15 দিন বাদ ধরিনি, মরানতে ধরছিলাম। ও আচ্ছা, তা এই যে জাল নষ্ট হয়ে গেছে এখন এটা ঠিক করছেন তাই তো? ঠিকঠাক করে তারপরে আবার ধরবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখো ঠাকুমা, আপনি কি একা থাকেন? একা থাকি, ছোট নাতি থাকে। ছোট নাতি থাকে? তা ছেলে মেয়ে আপনার স্বামী নেই? স্বামী নেই। আর ছেলে মেয়ে? আমার বাচ্চা, আমার মেয়ে একটা খোড়া আছে, তার বাচ্চা। ও বিয়ে খোড়াকে বিয়ে দিয়েছি। ও বাচ্চা আমার কাছে থাকে। আচ্ছা, বাচ্চাটা আপনার কাছে থাকে? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার নাতি? হ্যাঁ। আচ্ছা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়ো তুমি? 3তে পড়ো? আচ্ছা, লাটিম খেলছিলে? স্কুল কত দূর তোমার এখান থেকে? অনেক দূরে? আচ্ছা আচ্ছা। তো এই যে হচ্ছে নাতি আর এই যে ঠাকমা, এই দিদা, এই দুই মানে নাতি আর দিদা এই দুইজন মিলে এই ঘরে থাকে। দেখো এই যে হচ্ছে ঘর, এইটা তোমাদের ঘর তো? এই দেখো কি অবস্থা, দেখো এই দিদার ঘরটা। তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন দিদা। এইখানে হচ্ছে রান্না করেন, এই যে থালা বাসন। এই তোমরা ওইখানে শোও না? ওইখানে শোই, হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ওইখানে একটা ঠাকুরের দেখো, এখানে ছোট্ট একটা মানে জায়গা, ছোট এরিয়া, এখানে দিদা আর নাতি মিলে একসাথে থাকে। আর এই যে সোনের ঘর, একদম ভাঙাচোরা ঘরটা দেখো, খুব করুণ অবস্থা ঘরেরও। আচ্ছা, এই যে একটা বাইরে মোড়ক, এই যে পুরো দেখো এমন জায়গায় ঘর যে ওই দিক থেকে যদি বড় কোনো ঝড় টড় আসে কিন্তু পুরো ভেঙে যাবে, এই ঘর পুরো হাওয়ায় ভেঙে যাবে। এই দিকে যে ঘরগুলো আছে সব ঘরগুলোর প্রায় একই রকম অবস্থা দেখো। আচ্ছা, এতে মাছ আছে নাকি? মাছ আছে? দেখো ওই কাকিমা মাছ ধরছেন। এটা ঠিক, এটা কিন্তু পুকুরও না, একটা গর্ত মতন, কিন্তু এই গর্তের জলে ওই বাড়ির মানুষরা সব ব্যবহার করে। দেখো এইটুকু জল দিয়েই। ও, আপনি প্রথম থেকেই এখানে তাই তো? তারপরে আজকে বছর আসতে 10 ওই নদীর ধারে ছেলে জায়গা কিনেছে 12 কাঠা। আচ্ছা, ওই জায়গায় ছিলাম। সেখানে ছিলেন? সেখানে ঘরটা সব দিয়েছিল কিন্তু সেখানে ছেলে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। এখন নাতি নিয়ে এখানে থাকেন? এই দুজন মানুষ? হ্যাঁ, দুজন মানুষ। আমার একটা প্রতি মেয়ে আছে, তাকে বিয়ে দিয়ে দিয়েছি, তার বাচ্চা হয়েছে। তার কাগজপত্র এখন ট্রান্সফার করিনি। তা কি অবস্থা দেখো ঠাকুমার, এরকম নদীর পাশে থাকে আর নদীর এইখানে যে পরিমাণে হাওয়া আসে, যে যদি বন্যা টন্যা হয় তাহলে তো বিশাল ভয়, তাও একদম ভেসে চলে যাবে। বন্যা হলেই বর্ষাকালেই তো ভয় লাগে না? ঠাকুমার কিন্তু শুধুমাত্র মানে ইনকামের সম্বল সেটা হচ্ছে এই জাল এবং মাছ। আর কিছু করেন না? আমি আর কোনো মাছ ধরা? আচ্ছা, মাছ মোটামুটি ভালোই পান? ওই সপ্তাহে। এ তো অনেক বড় জাল, তাহলে তো অনেক মাছ হবে মোটামুটি যদি হয়। না, বাগদার করে ধরতে বাবা, কোনোখানে হয় কোনোখানে হয় না। বাগদার? হ্যাঁ, বাগদা, পিন বাগদা। শুধু পিন বাগদা ধরেন? হ্যাঁ। অন্য কোনো মাছ বাঁধেন? পার্সে টার্সে, চিংড়ি ফিংড়ি? না বাবা। ও আচ্ছা, শুধু ওই বাগদার ছোট বাচ্চা? ওই দিকে যাবা তো, নদীতে জাল পাতা আছে। জাল পাতা আছে বাগদার পিনের জন্য? হ্যাঁ। আচ্ছা, তো 1000 বাগদার পিন কত টাকা? ওই আগে তো 400 টাকা, এখন কত করেছে তা আমি জানিনি। আমি বাড়ি ছিলাম তার 10-15 দিন, মেয়ের বাড়ি গেছিলাম। তার মানে 400-এর আশেপাশেই হবে। 1000। আচ্ছা, একদিনে যদি এই জালটা পাতিয়ে দেন? সপ্তাহে দেখা যায় 1500-2000 মাছ হয়। সপ্তাহে 1500-2000? না, দেখা যায় হয় না, কোনোখানে নাকি হয় না। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে ধরুন আজকে পাতালেন জালটা, এই জালটা আবার কবে তুলবেন? এই তো মাছ ভাটা শেষ হলে মাছ তুলে নেবো। ও, মানে জোয়ারের সময় দেবেন? ভাটাই দেবেন, আবার জোয়ার হবে, ভাটা নেমে যাবে, তারপরে তুলে নেবেন। আচ্ছা, এর মধ্যে 1000 হতে পারে তো? না, হয় না? না, আগের মতো মাছ নেই। আচ্ছা, কমে গেছে তাই তো? হ্যাঁ, ওই সপ্তাহে বোধহয় ওই কোনো বাজারঘাটে পয়সা হয়। বাজারঘাটে পয়সা হয়। আচ্ছা, আর এর থেকে রেশন টেশন পান তো সরকার থেকে? হ্যাঁ, রেশন পাই। আচ্ছা, এই যে জমিতে রয়েছেন, এই জমিটা কি আপনার? না, আমার কিছু নেই। আচ্ছা, এই জমিটা কার তাহলে? আমার মামার। মামার? আচ্ছা, সেখানে আপনি থাকেন? এই তো মামার বাড়ি। আচ্ছা, এদের জমি তাই তো? না, ওই যে আমার মামার বাড়ি। ওই যে মামার বাড়ি। আচ্ছা,
তো এইভাবে কিন্তু এই ঠাকুমার দিন চলছে, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তার শুধুমাত্র জীবিকার যে সম্বল সেটাই কিন্তু মাছ ধরা। তো এই বয়সে উনি একা একা মাছ ধরছেন। এবার কতদিন বা সেরকম মাছ ধরতে পারবেন সেটাও কিন্তু একটা বিষয়, যে বয়সটা অনেকই হয়েছে ওনার। আর এরকম বাড়িতে থাকেন, দেখো এই যে সোনের ঘর এরকম, এই তো বেশি বৃষ্টি বৃষ্টি হলে তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু পচে যায়, এটা পাল্টাতে হয়। এইদিকে দেখো এইগুলোতে উই ধরা, এই যে উই ধরে গেছে, এইগুলো কিন্তু ভালো নেই। ভেতরে দেখো এই যে এটা বেড়াগুলো খুব একটা ভালো না। এইদিকে তাঁবু দিয়েই পুরো ঘরটা। আর চলো দেখো এই কাকিমা দেখি কতগুলো মাছ ধরতে পেরেছে। কতগুলো ধরেছেন দেখি, কি মাছ পেতেছে না? আরে বাবা, তো কাঁকড়াও ধরেছে এর মধ্যে। এইটা কি মাছ? তেলাপিয়া। এটা পার্শে, এটা কাঁকড়া, এটা চিংড়ি, তাই তো? এইটুকু দেখো জল, মানে ছোট্ট একটা গর্ত মতন, এখানেই এত রকমের মাছ। দেখো কত মাছ উঠেছে এক খাতে। পার্শে না এগুলো? হ্যাঁ, এইটুকু জলে এত মাছ? আচ্ছা, দেখো ছোট্ট একটা গর্ত মতন, সেখানেই অত মাছ। আর সুন্দরবনের প্রতিটা বাড়ির সামনেই তাদের একটা করে পুকুর থাকে, সেই পুকুরের জল দিয়েই তারা স্নান করা, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, বাসনপত্র ধোয়া, সেই কাজগুলো কিন্তু করে। আপনারা এই জল দিয়েই তো সব কাজ করেন না? আর এই বাড়ির লোককে এই জল দিয়ে করে? দেখো এই জলটার অবস্থা দেখো, জলটা কিন্তু কমে গেছে, এবং জল কমে গেলে কি হয়, এবং তার যদি ফ্লো না থাকে, বদ্ধ অবস্থায় পচা জল হয়ে যায়। সেই জলের মধ্যেই কিন্তু তারা সব কাপড় কাচা ধোয়া সব কিছু করে। এই জলটা দেখো, এই জলটা তাও একটা ভালো, এই জলটা। আচ্ছা, কোনটা এই জলেই করে, মানে এছাড়া কোনো উপায় নেই? ওইদিকেও পুকুর আছে? আচ্ছা আচ্ছা। এইটুকু জলে এত মাছ কি করে আসলো? মাছ ফেলা হয়েছে না? আচ্ছা, এই পুকুরটা কি মানে শুধু আপনাদের না ওই পাশে ওনাদেরও? ওই যে ধরছে, আপনাদের পুকুর। আচ্ছা। আর এরকম বাড়ির সামনে দেখো কত কিছু লাগানো হয়েছে, সবজি লাগানো হয়েছে, সবজি চাষ বাড়ির উপরেই। বাহ, দেখো এদিকে টমেটো গাছ, বেগুন গাছ, আর এদিকে হচ্ছে দিদিভাইদের ঘর। ঘরটা অনেক উঁচু। আচ্ছা, এত উঁচুতে ঘর বানানো হয়েছে, তাই তো হাওয়া বেশি বাঁধবে না? হাওয়া বেশি বাঁধবে তো, একটু নিচু হলে সুবিধা হতো না নাকি? না, ও আচ্ছা আচ্ছা, জল উঠে যায়, ওইটাই ভয় বর্ষাকালে, যে যাতে জল না ওঠে, তাই না? আচ্ছা, কিন্তু বর্ষাকালে যাতে জল না ওঠে সেই জন্য উঁচু করে বানানো, কিন্তু উঁচু করে বানালে আবার ঝড়ের ভয়টাও বেশি থাকে, ঝড় বাঁধে বেশি। আচ্ছা, এখানে যে এই যে মোড়ক দেখতে পাচ্ছি, কি সেই খেলার মোড়ক নাকি? না না, ওইটা ছোট মুখ, এখন খেলার মুখ তো বড় বড়, ওই ওখানে বাঁধা সব বড় বড়, এইগুলো বড়। আচ্ছা, ওই যে না খেলার মোড়ক, ওই যে একটা। হ্যাঁ, এদিকে এই মোড়ক লড়াই কোথায় হয়? মোড়ক লড়াই কুমিরমারি হয়, আমতলি হয়, ও বুদ্ধরাজের হয়। দেখো অনেক মাছ বেঁধেছে। এগুলো কি বিক্রির জন্য নিয়ে যাবে নাকি? না, আমার ভাই বউ জাল ফেলাতে এসেছে। ও, এটা ভাই বউ? হ্যাঁ, আমার বৌদিকে দেবো। ও আচ্ছা আচ্ছা, আমরা নেব ওই জন্য। আচ্ছা, দুটো দেখো ভাগ করা হচ্ছে, এটা পাঠিয়ে দেবেন আর এটা হচ্ছে ওনারা রাখবেন। আচ্ছা, তো এইটা ওনাদের ঘর। দেখো এইখানে হচ্ছে রান্না হয়, এই যে ছোট রান্নার জায়গা। কুইঞ্জালির দ্বীপের মানুষের অবস্থা দেখো। দেখো প্রত্যেকটা বাড়ির একই রকম অবস্থা, একই রকম সব ধাঁচা। এই বাড়ির অবস্থাও দেখো। এই বাড়িতে এই যে বাইরে কিন্তু রান্নাঘর, এই যে বাইরে রান্নাঘর, আর এই বাড়ির যে মানে জলের কাজ করা হয় সে কিন্তু এই যে এই পুকুরে। তবে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, একটু বড় লাগছে। তো এরকম কিন্তু অবস্থা পুরো কুইঞ্জালির দ্বীপের মানুষের। এই টিঙ্কু, চালাও চালাও, ওটা চালাও। তুমি কি খেলা করছিলে? না এই মাছ নিয়েই খেলা? তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? দেখো একে দেখে আমি তো ভেবেছিলাম মনে হয় 3-4-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে। তুমি কি পড়ো? তুমি একটু পড়ো, এখনো পড়া শুরু হয়নি? পিপিতে পড়ো? পিপি। আর ওটা তাহলে তোমার কাকিমা হয়? ও, ওটা মা। আচ্ছা, তাহলে এটা জেঠিমা? আচ্ছা, পিসি। ও হ্যাঁ। না না না, ওই কাকুটা আমাদের সাথে আসেনি। করছো? পাখি কই? পাখি কোথায়? এর ভেতরে পাখি ছিল? তুমি একটু পড়াশোনা করো তো? হ্যাঁ, পড়াশোনা করা হয়? দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে দুটো। কিন্তু ওদের লাইফ কিন্তু খুবই কষ্টের লাইফ, আর খুব ছোট ছোট আনন্দের মধ্যে দিয়েই
ওদের কিন্তু আনন্দ কাটে, যে শহরের বাচ্চাদের মতন না যে বড় খেলনা পাবে সেরকম কিছুই না। ওদের কোথায় পাখি ধরা, এরকম বিভিন্ন কিন্তু ছোট ছোট কাজ, ছোট ছোট খেলা, এইসবের মধ্যে দিয়েই ওরা কিন্তু আনন্দ উপভোগ করে। তো পুইনজালির দ্বীপের মানুষের কিছু অবস্থা তোমাদের সামনে তুলে ধরলাম, যে এখানকার মানুষ কি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। 2-3টে বাড়ি তোমাদের সামনে তুলে ধরার মাধ্যমে কিন্তু বোঝালাম এই এরিয়ার বেশিরভাগ মানুষ একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। ওই ঠাকমা যেমন একা আছেন, সবাই এরকম একা নেই, কিন্তু তাদের যে বাড়ির গঠন, তাদের যে প্রাকৃতিক ভয়, এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মানে বাঁধ, এই বাঁধ ভেঙে গেলে তাদের যা বিপত্তি হতে পারে, সবার কিন্তু সেম অবস্থা। প্রাকৃতিক বিপর্যয়ের সাথে শুধু ওই ঠাকমার মানে মিল করলে হবে না, সবার একই রকম অবস্থা হবে। তো এখানে কিন্তু সব একই রকম ব্যবস্থা, সবার বাড়ির সামনে ওরকম পুকুর আছে, সেই পুকুরের জল দিয়েই তারা পুরো স্নান করে, জামা কাপড় ধোয়, ইউটেন্সিলগুলো ধোয়, বাসনপত্রগুলো। তো সবার বাড়ির কিন্তু কন্ডিশন একই রকম। এই যে আমার বা সাইডে একটা বাড়ি দেখো, ওই বাচ্চা একটা মেয়ে, ও হচ্ছে পুকুরে থালা বাসন ধুচ্ছে। তো একই রকম কিন্তু সবার অবস্থা। আর এখান থেকে দেখো কি দারুণ উন্মুক্ত নদীটা দেখা যাচ্ছে। এই যে নদীটা, এই নদীটা কিন্তু মিশেছে এই সামনে একটা নদীর সাথে। ওই সামনে যে নদীটা রয়েছে ওই নদীটাই হচ্ছে রায়মঙ্গল নদী, আর এটা হচ্ছে রায়মঙ্গল নদীর শাখা নদী। শাখা নদী এত চওড়া হয়ে গেছে যে আমাদের বনগাঁর ইছামতিও কিন্তু এত চওড়া নেই না কিছু কিছু জায়গায়। তো পুরো বসতি, এখানকার মানুষের অবস্থান কিন্তু তোমাদের দেখালাম। চলো এই এরিয়াটা থেকে দেখো, এখান থেকে জাস্ট দেখো এরকম খাড়া হচ্ছে বাঁধ, বাঁধের পাশ দিয়ে এরকম বস্তা দিয়ে বাঁধানো সিঁড়িগুলো ইটেরও না। আর যখন বর্ষাকাল হয় এখান থেকে কিন্তু ধুয়ে ধুয়ে নিচে পড়ে যায়, মানে এই মাটিগুলো যখন নিচে ধুয়ে ধুয়ে পড়ে তখন এই মানে বস্তাগুলোর কী অবস্থা হয় তোমরা জাস্ট ভাবো। এবং বেশি পড়লে মানে বেশি ধুয়ে ধুয়ে যদি পড়ে যায়, আস্তে আস্তে কিন্তু এই রাস্তাটাও শুরু হয়ে যাবে। তো তারা কিন্তু এরকম রাস্তা দিয়েই যাতায়াত করে নিচে এসে। এটা তাও একটু ভালো, কিন্তু এই জায়গাটা দেখো কীরকম। বর্ষাকালে তাদের এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে কি অসুবিধা হবে। কেউ যদি ভাবে একটু ভালো জুতো পরে যাব, তা এই রাস্তায় যে পরিমাণে কাদা থাকবে সে শু পরে কিন্তু যাওয়ার মতন উপায় থাকে না। তারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু জীবনযাপন চালাচ্ছে। এই যে দেখো একটা পুকুর, তোমাদের যেটা বলছিলাম, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর আছে। এই পুকুরের জল দিয়ে তারা সমস্ত রকম কাজ করে, খাওয়াটা শুধু বাদ দিয়ে। একটা সময় সুন্দরবনের মানুষ পুকুরের জল দিয়েই খেত, কিন্তু এখন তারা খায় না। খাওয়ার জন্যে মানে সরকারের যে টিউবওয়েল সামনে লাগানো আছে সেখান থেকে খাওয়ার জল আনে, আর এই জল দিয়ে থালা বাসন ধোয়া, তারপরে কাপড় কাচা, এই সব কিছু করা হয়, তাই তো ঠাকমা? আর খাওয়ার জলটা কোথা থেকে আনেন? খাবার জলটা পাশে টিউবওয়েল, ওই পাশে টিউবওয়েল আছে, সরকারি টিউবওয়েল? না না সরকার, হ্যাঁ ও বসিয়েছে সরকার বসিয়েছে। আচ্ছা, এটা মনসা থান? হ্যাঁ মনসা থান আর ওই যে হরিদ থান। মনসা থান আর হরিদ থান। তুমি এখানে কি করছো শোনা? ওই ছয় দিচ্ছি। লেপে দিচ্ছ? হ্যাঁ। এখানে পুজো করবে তাই? হ্যাঁ। এদিকে তাকাও দেখি, কি লজ্জা। কিসে পড়ো তুমি, কিসে পড়ো? বলে দে কিসে পড়ো? মানে যাক ভালো। স্কুল কত দূর এখানে? ও যতীন পাত্রের ওখানে মন্দির এদিকে? হ্যাঁ। আচ্ছা, এইটা আপনাদের ঘর ঠাকমা? হ্যাঁ এই ঘর বাবা। আচ্ছা দেখো কিছু নেই বাবা, কি অবস্থা। এদিক থেকে যদি মানে বর্ষাকালে জোরে হাওয়া আসে বা ঝড়ের সময়, যে চৈত্র বৈশাখ মাসে, এটা ভীষণ খারাপ অবস্থা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখো পুরো হচ্ছে মাটি দিয়ে না, ওই যে ছুটাছুটি করতে গিয়ে যে পড়ে যে হাত পাটা ভেঙে টেঙে ঠিক হচ্ছে। হাত ভেঙে গেছে? হ্যাঁ। আচ্ছা, কবে ভেঙেছে, কি করে ভাঙলো? এই তো এই দুর্গা পূজার আগে। আচ্ছা আচ্ছা, তো একটু ফুলে রয়েছে। ডাক্তারের কাছে গেছিলেন? ডাক্তার দেখিয়েছেন? আরে বাবা ঠিক আছে। না এখানে আবার সেই হাড় ভাঙা ব্যাপার স্যাপার আছে না, হাড় ভাঙা বুড়ি, হাড় ভাঙা বুড়ো, ওদের কাছে যাবেন না, সব সময় কিন্তু ঠিক হয় না। কোথায় মানে বিভিন্ন জায়গায় তো থাকে, কোথায় আমি জানি না, কিন্তু ওদের কাছে না গিয়ে। না না, চেয়ার আনতে হবে না ঠাকুমা, চেয়ার আমরা ওইদিকে যাবো। এমনি একটু দেখতে আসলাম যে আপনারা কেমন ভাবে আছেন, কিভাবে আছেন। এই রাস্তাটার জন্য আপনাদের কিরকম কঠিন সমস্যা হয় একটু বলেন। ও বাবা তা বলো না, যখন ওই ভাদ্র মাস আর জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পরে তখন ওই চুয়ানি উঠবে, ঢেউ ঢুকা হলে জল ঢুকবে, সময় সময় জায়গা জায়গায় ভেঙেও যায় না, সেই ভেঙে গেলে আবার তৈরি করা হয় নতুন করে। হ্যাঁ, আবার ওই মাটি টাটি দিচ্ছে, খড় দিচ্ছে, দিয়ে আবার চাপাচুপি দিয়ে ওইভাবে রাখতেছে। আচ্ছা আচ্ছা, ওই তো। আর ওই সাইড দিয়ে তখন কি জলও ঢুকে যায়, নদীর জল? হ্যাঁ, জল ঢুকে যাবে, ওই তো জলের খানায় তো ওই তো ভেড়িতে দেখতে পাচ্ছ। আর একটু যদি জোর হয় গরম, ওই তখন ভেঙে যায়, ভেঙে ভিতরে ঢুকে যায়। আচ্ছা, যখন জল এইদিকে ঢুকে যায় তাতে ধান টান হবে না? নোনা জলে ধান হয় না তো? হয় না? না। আচ্ছা, এই যে ধান হয়ে রয়েছে তো, এই যে এটা তো ও করে কেন এতটা বাদ দিয়ে থাকবে, একটু করে দেখি। ও আচ্ছা আচ্ছা, যা হয় কিন্তু ভালো হয় না। এই যে জল ঢুকে যায় প্রতিবার, এই জন্যই অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা, নুন জল ঢুকে ধান ভালো হয় না। বুঝতে পেরেছি। যা হয় দেখো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এরা রয়েছে। এখানে ধান হয় না,
তবুও লাগিয়ে দেখে যেটুকু হয়। হ্যাঁ, যেটুকু জমিটা পড়ে হয়। থাকবে। কি করবে? এই যে বাড়িতে তোরা কোন কেউ স্কুলে নেই। পড়িস? স্কুলে পড়িস? কুইনবাড়ি হাই স্কুলে পড়ো? হ্যাঁ। তাহলে তো ওই পারে যেতে হয়। হ্যাঁ, ওই এই পারে হাই স্কুল নেই? না, আচ্ছা, কুইনজালি দ্বীপে হাই স্কুল নেই? আছে। অনেকটা দূরে যেতে হয়, মানে এইটা তোদের কাছে হয় তাই তো? কুইনজালি। এখানে কি কোনো কলেজ আছে? না না, কলেজ কত দূর ভাই এখান থেকে? কলেজ ওই মোল্লাখালী। মোল্লাখালী কলেজ? হ্যাঁ মোল্লাখালী এখান থেকে ওই ডাইরেক্ট নৌকায় যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো নৌকে কলেজ বসে- অনেক দূর তো। হ্যাঁ, মোল্লাখালী ওই অনেক দূর না? হ্যাঁ। আচ্ছা, আর তুই পড়াশোনা করিস? না পড়াশোনা না, করিস না? ছেলেটা ও নেচতে নেচতে আচ্ছা, সব করতে একটু পারে। অসুবিধা আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশুনো ওই লেখা টেখা ওদিকে ঠিক আছে, ও বলতে পারে না, বলতে পারে না। বলতে পারে। আচ্ছা, লাটিম ঘোরাতে পারিস? এটা মারতে দেখি এখানে, ঘোরাতে দেখি। লাটিম 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 মারো একবার একটা। সে নাটিমটা নিয়ে ও, হ্যাঁ, হ্যালো? ওই। যাক, লাটিমও ঘুরলো না তো শোনা। হ্যাঁ। আমি ভালো লাটিম করে মার, ঘোরাতে ভালো পারি। করে মার। এটা 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 দে, এটা ধর। তা এই দেখো, তা আমাদের বিরাট অসুবিধা হয়। এই যে আমি অনেকদিন আমার এই- আগে এই লাটিম পুকুরটা ঘুরিয়েছি। কোনা পুকুর, জানো? হুম? কোনা পুকুর। পোনা পুকুর, এটা হ্যাঁ। এইভাবে ধরো। হ্যাঁ ভাই, এখানে দেখো, আমি আসছি তো। এটা পোনা পুকুর। দেখো লাটিম ঘোরাচ্ছি। ঠাকুমা বলেন, ঠাকুমার কথাও শুনি। হ্যাঁ, আমি বলতে চাই এতে পোনা পুকুর, হুম। এতে মাছ শাক ছাড়ি, আর ওই উজানি জল উঠলে দেখো এইদিকে দাও। সব মরে গেল। এই, এই দেখো। না না না, ঘুরে নিয়ে হলো না। নিয়ে। যাক, আমিও পারলাম না, অনেক আগে লাটিম ঘুরিয়েছি। ওই দেখো না এখন কি কি আর হয়? তাহলে এইভাবেই থাকতে হচ্ছে, এইভাবে তাহলে কোথায় যাবো আমরা? কোনো উপায় নেই। আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো 7 জন। 7 ছেলে মেয়ে? এখানে কয় ছেলে থাকে? সব ছেলেরা এখানে থাকে? হ্যাঁ, এখানে আমার সব চা পেটের জ্বালায়। ওই একজন কলকাতায় আছে, আচ্ছা আচ্ছা, আর 10 বছর। আর 3 জন আছে আমার কাছে। আর থাকলে কি হবে? আর ওই কেরালা, বোম্বে কেরালা বোম্বে কাজ করে। আচ্ছা, কাজ করে, কি করবে? বুঝতে পেরেছি। আপনারা কি একটা সময় মেদিনীপুর ছিলেন? মেদিনীপুর থেকে এসেছেন না প্রথম থেকে এখানে? না না, আমাদের এইখানে জন্ম। আপনার এখানে জন্ম? আচ্ছা, আপনার বাবাটা কি মেদিনীপুর থেকে এসেছে? এরকম ছিল? আমার বাবা দাবা কোথায় জানো? সে মথুরাখণ্ডে ছিল। কোথায়? মথুরাখণ্ড। মথুরা খন্ড? সে কোন? সে গোছাবা। গোসাবা? আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে এসেছে। হ্যাঁ, ওই দিক থেকে এসে ওই নক্ষিকালীপাড়া আড়িপাড়া ওই জায়গায় আমার বাবার বাড়ি। আর এটা আমার শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়ি? আচ্ছা, এটা আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে ঠাকুমা, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এগোই সামনের দিকে। দেখো কি ভয় পাচ্ছে ও, ভাবছে কে আসলো রে, কে আসলো রে। এদিকে আসো, এদিকে আসো, গুলু গুলু। যে আমরা বলি না যে ছাগল এবং কুকুর বাচ্চাগুলো খুব কিউট হয়, গরুর বাছর কিন্তু আরও কিউট হয়। তো দেখো, আর একটা লাইফ তোমাদের সামনে তুলে ধরলাম, তার সম্পর্কে তোমাদেরকে বোঝালাম যে এই জায়গার মানুষের জীবন কীভাবে কাটছে। আচ্ছা, এদিকে উনি কী করছেন? মাছ ধরছেন মনে হয়। ওগুলো কি বাগদার মিন নাকি? আচ্ছা, ওই যে জাল পাতানো, তাই তো? হয়েছে, অনেকগুলো হয়েছে বাবা। 100টা কি একদিনে বাদে? আচ্ছা দেখো, তার মানে 1000টা করতে 2-3 দিন লাগে না? ওরে বাবা, যে 8 দিন 10 দিনও লেগে যায় 1000টা পোড়াতে, 1000টা বাগদার মিন পোড়াতে। 1000টা দিলে তারপরে 400 টাকা দেয়। খুব একটা কিন্তু দাম না, অনেক বেশি পরিশ্রম করতে হয় 400 টাকার জন্য। আর এই যে দেখো সোজা চলে গেছে, জায়গাটা কিন্তু ভালো না, মানে যখন তখন বাজে অবস্থায় একদম পুরো ভেঙে যেতে পারে। এই জায়গা কিন্তু বাঁধানোর দরকার। এইখানে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে শাপলা। তো যে লাল শাপলা হয়, সেই লাল শাপলা কিন্তু এই যে আমি সুন্দরবনের প্রচুর জায়গায় দেখেছি লাল শাপলা। এখানে কিন্তু সেই সবুজ শাপলা যেটা হচ্ছে আমাদের এদিকে পাওয়া যায়, সেটা কিন্তু এদিকে পাওয়া যায় না। এদিকে সব দেখছি লাল। আর এদিকে কিন্তু এই যে ধান হয়েছিল, দেখো, মানে ধান হয় না, এই যে ঠাকুমা যেটা বললেন, ধান ঠিকঠাক করে হয় না, তবুও ফাঁকা জমি থাকে, লাগানো হয়, যেটুকু হয় সেটাই ওনাদের অনেক সেরকমই কিন্তু। দেখো, আর রাস্তাটার অবস্থা দেখো, পুরো পুরো রাস্তাটার অবস্থা কি বাজে অবস্থা রাস্তাটার। এইভাবে কিন্তু মানুষের জীবন চলে আসছে এইখানে কিন্তু অনেকগুলো ফ্যামিলি, তাদের এই ভেতরে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ, এই সব বাড়িগুলোর মানুষ এই রাস্তা দিয়ে এসেই তারপরে কিন্তু ওই মেইন ঘাটে যায়। তো এই রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে, মানে বর্ষাকালে তারা এইভাবেই তাদের লাইফ চলে। শীতকালে এখন শুকনোর সময় তো ঠিক আছে, বর্ষাকালে তুমি ভাবো, আমি এই শু পরে এসেছি, এই শু পরে আসাই যেত না, মানে আমার শুয়ের পুরো 12টা বাজতো এখানে। তখন যে কোনো একটা স্যান্ডেল টাইপের পরেই এখানে এদিকে আসতে হবে। তো বর্ষাকালে আসলে কিন্তু সুন্দরবনের অনেক জায়গায় ভেবে চিন্তে আসতে হবে, যেখানে এরকম মাটির রাস্তা রয়েছে সেখানে কিন্তু এরকম হাঁটা বা যাতায়াত করা বেশ চাপের। দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি। সামনে যে বাড়িটায় আমি গেছিলাম সেখানে তবুও বস্তার স্টেপ ছিল, মানে সিঁড়ি ছিল বস্তা দিয়ে, এখানে কিন্তু মাটির সিঁড়ি।
দেখো এই যে মাটির সিঁড়ি দেওয়া, হ্যাঁ, ইটও নেই, বস্তাও নেই। এবার এই যতগুলো ফ্যামিলি আমি সামনে দেখছি সবাই এই রাস্তা দিয়ে এখানে ওঠে, সবাই এই জায়গা দিয়ে ওঠে। তো এই জায়গা দিয়ে কোনো সিঁড়ি টিড়ি কিছু নেই, বর্ষাকালে কীভাবে ওঠে? কষ্ট করে উঠতে হবে, কাদা টাদা লেগে তো একাকার। ওই মাঝখানে এই সাইড থেকে আবার সিঁড়ি করে দিই, মানে লাঠি পুঁতে দিই, ধরে ধরে লাফতে হয়, উঠতে হয়। ও আচ্ছা, তোমরা বুঝতে পারলে, এই যে সাইড দিয়ে লাঠি পুঁতে পুঁতে দেয়, সেই লাঠিগুলো ধরে উপরের দিকে ওঠে, যদি ছাঁকা মতন করে দেওয়া। আচ্ছা আচ্ছা, যাতে স্লিপ না কাটে, এটা ধরে ধরে উপরের দিকে উঠতে হবে। তো এই জায়গার মানুষের জীবন কিন্তু ভীষণ বিপদাপন্ন। বর্ষাকালেই বেশি যত সমস্যা হয় না, এখন তো তবু তো ঠিক আছেন, ঠিক আছে। বর্ষাকাল আসলে বোঝা যায় লাইফ কতটা কঠিন এখানে। কাকু বাড়ি কোনটা? আমার বাড়ি কাকু হচ্ছে বনগাঁতে। ভালো আছেন তো মোটামুটি? এখন কি আছে? আচ্ছা, বনগাঁ আমার যাই, বনগাঁ যান। হ্যাঁ। এখানে আপনার জীবনটা কিভাবে কাটছে, মানে ইনকাম সোর্স কি আপনার? ইনকাম আমার অসুখ শরীর, আমি আর কাজ টাজ করি না। আচ্ছা আচ্ছা এখান থেকে 3-4 বছর কাজ করি না, আগে বম্বে কেরালা। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গার যারা পুরুষ মানুষ আছে, ছেলেরা আছে, সব তারা কি সব বাইরে যায়? বাইরে। এখানে মাছের উপর নির্ভর কেউ করে না? তো এই যে এত সুন্দরবনে এই প্রচুর নদী নালা, তা কি মাছ নেই? মাছ আছে, অনেক লোক ধরে, কিন্তু সবাই তো এই পেশার সাথে যুক্ত না। হ্যাঁ, আরেকটা জিনিস, পাট আছে তারাই যায়। মাছ ধরতে গেলে পাশ লাগে না? পাট। আবার মাছ ধরতে গেলে বড় একটা ব্যাপার হচ্ছে নৌকা লাগবে, নৌকার একটা অনেক টাকা। এই জন্য লাগবে না, বোট লাগবে, বোট বা নৌকো যাই হোক, মানে নৌকো এনরা বলতে চাইছে যেটা হচ্ছে বৈঠা দিয়ে এটাকে নৌকো বলে, যেটা ইঞ্জিন সেটাকে বোট বলে। আচ্ছা, যেটাই করো তার জন্য একটা হিউজ টাকা দরকার। তো এইভাবেই কিন্তু চলছে। আর একটা সামনে কাঁচা জঙ্গল আছে, তো পাঁচ না হলে যাওয়া যাবে। জঙ্গল মানে মরিচঝাপি জঙ্গল, সেটা একটু দূরে। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের যে পুকুরের কথা বলছিলাম, এই বাড়িটা দেখো, এই বাড়িটার যে পুকুরের জল ইউজ করে এইটাই না? এই যে মাছ জল আমার এই জলে, ওই সামনে জল পরের পুকুরে গিয়ে। আচ্ছা, পরের পুকুরে যেতে হয় স্নান করার জন্য, চান করার জন্য না? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনে, এই বাড়িটা দেখো, এই যে এই বাড়ির মানুষ সব কিন্তু এই পুকুর ইউজ করে। এবার পুকুরটার অবস্থা দেখো, জল একদম নেই, নোংরা হয়ে গেছে। এই যে এইগুলো কি এখানেই ধোবে নাকি? এই যে এইগুলো কিন্তু এখানেই ধুতে পারে, অথবা এই জলে না হলে লোকের পুকুরে যেতে হয় যেখানে একটু জল আছে। তো মানুষের জলের সমস্যার জন্য কিন্তু এক জায়গা থেকে এক নিজের পুকুর ছেড়ে অন্য পুকুরে যেতে হয়। এই যে সামনে এইগুলো কি এখানেই ধোবে, এই পুকুরেই ধোবে? আচ্ছা, আবার কলের জল দিয়ে ধোয়। আচ্ছা, প্রত্যেকটা মানুষের কি আলাদা কল আছে? ওই সরকারি টিউবওয়েলে নিয়ে যায়? ও আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা, ওখান থেকে জল নিয়ে আসে। তো সরকারি টিউবওয়েল থেকে যদি জল এনে বাড়ি এসে যদি ওই কাপড় ধুতে হয়, সেটা কিন্তু একটা ভীষণ চাপ, একটা কঠিন ব্যাপার। কারণ কত জল নিয়ে আসবে, কাপড় ধোয়ার জন্য তো অনেক জল লাগে, কত জল বানা যাবে? সবাই তো ওই কল থেকে আনা সম্ভব না। আমাদের এই কটা পাড়া সেই সব ওইখান থেকে খাওয়ার জলটা আনবে, কিন্তু স্নান করা হোক বা কাপড় কাচা হোক, সেটা তো ওইখান থেকে আনা সম্ভব না। আশেপাশে হয়তো পুকুরে যায়, তারা এই পুকুরে জল কম এটাই না যাক, সামনের পুকুরে যাবে যেখানে একটু জল আছে, এই করে। হ্যাঁ, যে ওই কল অব্দি যাবে এটা তো অসম্ভব ব্যাপার, কলটা অনেক দূরে। এখন তো তাও কিছুই বোঝা যাচ্ছে না, ঠিকঠাক মনে হচ্ছে। এখন সমস্যা হচ্ছে জলের, জল নেই কি। আর যখন জল থাকে মানে বর্ষাকালে, তখন সমস্যা হচ্ছে এই রাস্তা কাদা, এই যে ভেঙে যাওয়ার সমস্যা প্রত্যেক বছর। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন এই ঝড় আসে, চৈত্র বৈশাখ মাসে, ঝড়েরও তো ভীষণ ভয়। এই বাঁধ ভেঙেছে আগে কয়বার? আর ভেঙেছে করে 5-6বার ভেঙেছে। 5-6বার ভেঙেছে। আচ্ছা, দেখো এই বাঁধ বহুবার, আয়লা টাইলায় তো একদম শেষ হয়ে গেছিল না? 4-5বার ভেঙেছে। লাস্ট কবে তৈরি করা হয়েছে বাঁধটা? এই ভাদ্র মাসে। আচ্ছা, যে মাটি দিয়ে বাঁধানো হয়, মাটিটাকে এই সাইড দিয়ে কাটা না ওই সাইড দিয়ে কাটা? ওই সাইড থেকে কাটে, এই সাইড থেকে কাটে, দুই সাইড দিয়ে কাটে। আচ্ছা, তো এই যে ভাদ্র মাসে বাঁধানো হয়েছে, সামনের বছর যদি আবার ভেঙে যায়, আবার বাঁধাতে হবে, আবার পিছিয়ে আসবে, এইদিকে সরে আসবে, তাই তো? আচ্ছা, ভেঙে যাচ্ছে মানে আস্তে আস্তে ওই জায়গায় যে বাঁধ হবে তা না, সরে আসবে। ঠিক আছে, তার মানে ভাঙছে, তার মানে এই জায়গার মানুষের জমিও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই গাছের ওই সাইডে রাস্তা ছিল, সেটা ভেঙে ভেঙে এই সাইডে চলে এসেছে। দেখো, প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষ আস্তে আস্তে তাদের বাসস্থান ছাড়তে হচ্ছে, তাদের বসত ভূমি ছেড়ে তাদের পিছিয়ে যেতে হচ্ছে। দেখো, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে পুইঞ্জালি দ্বীপের মানুষ। আচ্ছা, এই যে দূরে দেখো, ওই যে কাকিমা যে মাছগুলো বাচ্ছে, ওইটাই কিন্তু বাগদার পিন, মানে বাগদার বাচ্চা। আর ওই যে নীল মতন জালটা, ওই জালেই কিন্তু বাঁধে বাগদা মাছের বাচ্চা। তো ওখান থেকে তুলে তুলে ওইগুলোকে সেপারেট করছে, মানে বেছে বেছে আনা হচ্ছে।
মানে শুধু তো বাগদার মিন ধরা পড়ে না, ধরা পড়ে অনেক মিনই ধরা পড়ে, মানে অনেক চিংড়ির বাচ্চা ধরা পড়ে, কিন্তু বাগদার বাচ্চাটাকে খুঁজে খুঁজে আলাদা করতে হয়, কারণ দাম দেয় সেটার, তাই তো? ওর মধ্যে তো অন্য চিংড়ির বাচ্চাও ধরা পড়ে, তাই না ঠাকুমা? কিন্তু বাগদার বাচ্চাটাকে আলাদা করতে হয়। বাগদার বাচ্চা একটু কালো কালো হয় না, ডোরা কাটা কালো কালো, তা ওই যে এইগুলো খুঁজতে তো অনেক সময় লাগে আলাদা আলাদা করতে। আর এই যে এরকম জলের মানে কাদার মধ্যে দিয়ে ভিতরে যেতে হয়, দেখো মানুষের কিরকম খাটনি। আর 1000 এরকম বাগদার পিন তৈরি মানে বাঁচতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, তাই না? একদিনে হয় মানে কপালের উপরে না। আমাকে অনেকে বললো যে একদিনে হয় না, একদিনে 100টাও হয়, একদিনে 200টাও হয়। তাই আমি বলছি 1000টা ধরতে, 1000টা করতে 2-3 দিন তো লাগে, 2-3 দিন লাগে, অনেকের 8-10 দিনও লেগে যায়। আর 1000 এই বাগদার পিনের দাম কত? 400 টাকা। আর 400 টাকা ইনকাম করতে এরকম যদি 3 থেকে 4 দিন বা 5 দিন সময় লাগে, তো ভাবো মানুষের লাইফ কীভাবে যাচ্ছে। আর বাগদার পিন দিন দিন নাকি কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ এই বাগদার পিন খোঁজে, তো আরও দিন দিন মাছ ধরছে বেশি, ধরা পড়ছে বেশি, সেই জন্যেই নদীতে মাছও কম। মানে এই জায়গার যারা মানুষ আছে, যে ইয়াং ছেলেরা আছে দাদার মতন বয়সী, কেউ এই জায়গায় থাকে না, মানে সব বাইরে চলে যায়। কোনো ছেলেরা দেখো এখানে কোনো ছেলেরা নেই, সবাই কেরালা, বোম্বে, কলকাতায় দিকে না। দাদা ওই কলকাতার দিকে মাটির কাজ করা হয়, মাটি কাটা হয়। আচ্ছা আচ্ছা, এটা দাদার বাড়ি? আর কোন পুকুর ইউজ করা? এই পুকুর। আচ্ছা, এই দাদার এই পুকুরটা কিন্তু তার একটু জল আছে, তাহলে এই তোমার এই যে পুকুরে জল আছে, অন্য পুকুরে জল নেই, তারা এই তোমার পুকুরে আসে? সব আসে, এক পুকুরেই আসে, গরমকাল পড়ে যাচ্ছে, সব এই পুকুরেই চাপ হবে। আচ্ছা, আর কোথাও আশেপাশে তো আর কোনো পুকুরে জল নেই? আর এইটার জল কি সারা বছর থাকে? হ্যাঁ। দেখো এই জায়গার মানুষের কত কঠিন, যেমন বর্ষাকালের কঠিন হতো এই যে কাঁচা রাস্তা, বর্ষাকালে প্রত্যেকের পুকুরে তখন জল না, বর্ষাকালের যে কঠিন অবস্থা সেটা হচ্ছে এই যে রাস্তা নষ্ট হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, কাদা হয়ে যায়। আর শীতকাল গরমকাল পড়লে জল থাকে না, মানে প্রত্যেকটা সিজনেই অসুবিধা মানুষের, হয় জল থাকবে না, না রাস্তা খারাপ, মানে খারাপভাবেই মানুষ রয়েছে। ভেঙে যায় কোন সময়? ওই চৈত্র বৈশাখ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, মানে বর্ষাকালে, ঘোর বর্ষায় না। নদীর বাঁধের কোনো ভরসা নেই। আচ্ছা, নদীর বাঁধ ওই দিকে যেভাবে বাঁধানো হয়েছে, মানে ওই ইয়ে করে কংক্রিট করে, ওইটাই তো এইখান থেকে এইটা বন্ধ আছে। আচ্ছা, এইটা বাঁধাবে না? বাঁধানোর কথা চলছে না? এটা তো বছর বছর শুনতেছি হবে হবে। সেই রাস্তা ওইখানে ছিল, জাল পাতা কাছে, সেই রাস্তা ভাঙতে ভাঙতে এই রাস্তা ওইখানে ছিল, মানে নদী চওড়া হতে তো এইদিকে চলে এসেছে, যেটার কথা তোমাদের একটু আগে বলছিলাম, যে আস্তে আস্তে নদী চওড়া হয়ে আসছে আর মানুষের বসতভূমি দূরে চলে যাচ্ছে, এইদিকে পিছিয়ে যাচ্ছে। ওই যখন ওই লাইন তো করা আছে, দেখতে তো পাচ্ছ, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাঙতে ভাঙতে সব ঢুকে আসতেছে। ওধারে চর ছিল, চরকে কেটে তো বাঁধটা করেছে, কিন্তু সে চর পরিমাণে চর ছিল, ভেঙে ভেঙে এইভাবে চলে আসছে, আরো ঢুকে গেছে। এরপরে আবার এই আষাঢ় মাসে আবার হয়তো ঢুকে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। নৌকোর মধ্যে ছিলাম, আইলার সময় নৌকোর মধ্যে ছিলেন? আচ্ছা, নৌকো ভিতরে চলে, ভিতরে ছিলাম আর পুরো নৌকার মধ্যে আইলাটা কেটেছে? পুরো খালি নৌকার উপরে চুপচাপ শুয়ে আছে, পেপার চাপি দিয়ে, একটা পেপার চাপি দিয়ে ওইভাবে 8-10 জন ওইভাবে শুয়ে আছে নৌকার উপরে, পেপার উপরে বৃষ্টি হচ্ছে, বর্ষা, ঝড় বর্ষা হচ্ছে, নৌকো তো নৌকোর খোলে আমরা শুয়ে আছি। কি অবস্থা! এইখানে তো, এইখানে নারকেল গাছ এইখানে একটা ছিল, ওই সজনে গাছটার কাছে, এইদিকে ছিল, দেখা যাচ্ছে নৌকোরে বেঁধে দিয়ে ওইখানে সব ছিল। আচ্ছা, 2-3 ফ্যামিলি লোক এই একটা নৌকায় ছিল। আর দেখো এখন হচ্ছে শীতকাল বলে কিন্তু জলের ঢেউটা বোঝা যাচ্ছে না, শীতকালে জলের পরিমাণ কম থাকে। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন যখন পুরো জোয়ার হয়, তখন সেই জোয়ারের জল নাকি এই অবধি চলে আসে। এই যে পরিমাণটা দেখা যাচ্ছে তো, জোয়ারের সময়, ভাটার সময় সব ধুয়ে বেরিয়ে যাবে, সব ধুয়ে বেরিয়ে যাবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুয়ে সব বেরিয়ে যাবে, এই পলি কিচ্ছু থাকবে না, ও পলি আর থাকবে না। এখন শীতকালে বলে ওই পলিতে পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জলে সব ধুয়ে নিয়ে চলে যাবে। সেই সময় ওই যে যদি বন্যা হয় বা বড় জোয়ারে এই অবধি যদি জল আসে, তো বন্যা হলে তো সব ভেঙে চলে সব ভিতরে ঢুকে যাবে। তাই তো হচ্ছে, মানে এখানে 2-3 বার ভেঙে গেল, মানে 95 সালের থেকে, বাংলা 95 মানে ইংরেজি 88 সাল, সেখান থেকে তারপরে আয়লা হলো, তার আগেও 2বার ভেঙেছে, ওই বড় নদীর ধারগুলো 2বার ভেঙে গেছে, জল ঢুকেছে। দেখো এই যে জালটা ধরছে, জালটা মাছ মনে হয় সব বাসা হয়ে গেছে না। দেখো এই অবধি, এই যে পুরো ঘাটটা বাঁধানো আছে, ওই অবধি যে কংক্রিটের ঘাট, তারপরে কিন্তু আর বাঁধানো নেই। এইগুলো সব বর্ষাকাল, এই শীতকাল বলে পলি পড়েছে। এটা যখন চৈত্র বৈশাখ মাস আসবে তখন এই পলি থাকবে না, নিচে একদম মানে ধুয়ে এগুলো সব বেরিয়ে যাবে।
তো চলো সামনে আমরা সেই মেঘমোল্লার সৈকতের দিকে চলেই এসেছি। এই যে একটু সামনের দিকে যাব। অ্যাকচুয়ালি সৈকত মানে কি, সৈকত মানে হচ্ছে বিচ। বিচ মানে যেখানে বালি থাকবে, সেই বালির কিন্তু এখানে কিছুই নেই। একটা সময় হয়তো ছিল, সেই জন্যে এইটার নাম হয়েছে মেঘমোল্লার সৈকত। কিন্তু সুন্দরবনের যে বিচগুলো থাকে না, যেখানে হচ্ছে বালি জমে, বালি পড়ে, সেখানে কিছুদিন পরে আবার পলি জমে, সেই বালিটা পুরো ওয়াইপ আউট হয়ে যায়, ধুয়ে যায়, আর তারপরে সেখানে পুরো পলি জমে থাকে, সেই বিচের সেই সৌন্দর্যটা আর পায় না। তো একটা সময় এই মেঘমোল্লার সৈকতে এখানেও বালি পড়েছিল, বালি জমেছিল, কিন্তু তারপরে আবার কালক্রমে পলি জমার ফলে সেই বালিটা এখন আর নেই। তো যখন বালি জমেছিল তখন এই জায়গাটার নাম ছিল সৈকত, জায়গাটা মেঘমোল্লার সৈকত, সেই তখন নাম দেওয়া হয়েছিল, কিন্তু সেই নামেই এখন চলে আসছে। সৈকত মানে যে বীজ থাকবে, বীজ কিন্তু নেই, এখন পলি জমে গেছে। তো যাই হোক, জায়গাটার নাম তো সৈকত, সেই জায়গাটাই দেখতে এসেছি এবং তোমাদেরকে দেখাতে এসেছি। তো চলো, এই যে আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি সেখানে। এই এরিয়াটা জুড়ে, এই যে ঘাট বাঁধানো, এই এরিয়াটা জুড়ে এই জায়গাটার নামই হচ্ছে মেঘমোল্লার সৈকত। দেখো এরকম সুন্দর রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই আমার মেঘমোল্লার সৈকত। এই দিক দিয়ে দেখো একটা নৌকা যাচ্ছে, কি দারুণ পরিবেশ। সামনে রয়েছে রায়মঙ্গল নদী, রায়মঙ্গল নদীর পাশেই হচ্ছে মেঘমোল্লার সৈকত। দেখতে কিন্তু দারুণ লাগছে, এরিয়াটা খুবই সুন্দর। তো দেখো আমি পুরো সেই পয়েন্টে পৌঁছে গেছি যেটা গুগল ম্যাপে লেখা রয়েছে মেঘমোল্লার সৈকত। এই যে সেই জায়গাটা, এই যে এই নৌকাগুলো রয়েছে, এই যে যে নদীটার বাঁক, মানে এই যে দ্বীপ রয়েছে, পুইনজালি দ্বীপের যে বাঁক, এই বাঁকটা, এই জায়গাটার অবস্থানটাকেই পুরো গুগল ম্যাপে লেখা রয়েছে মেঘমোল্লার সৈকত। সৈকত মানে যে সেই বিচ থাকবে, তারপরে বালি থাকবে, সেটা কিন্তু আর নেই, এখানে পুরো পলি জমে গেছে। তো এই এরিয়াটার নামই হচ্ছে মেঘমোল্লার সৈকত। পলি থাকুক বা বালি থাকুক, বালি নাই থাকুক, কিন্তু এই এরিয়াটা যে এত সুন্দর সেটা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। সামনে দেখো এই যে রায়মঙ্গল নদী, এই যে হচ্ছে রায়মঙ্গলের শাখা নদী, ওই পাশে আর একটা দ্বীপ কুমিরমারি, এই পাশে আর একটা দ্বীপ পুইনজালি, এই যে যে টোটাল এরিয়া। তারপরে এখানকার মানুষের যে বসতি, তারা কীভাবে আছে, প্রত্যেকের বাড়ি পুকুর, বাড়ির সামনে ছোট ছোট বাগিচা করা, যেখানে তারা বিভিন্ন শাকসবজি লাগিয়েছে, এই সব কিছু টোটাল পরিবেশ মিলে জায়গাটা একদম অসাধারণ, অনবদ্য জায়গা। মানে শুধু যে দর্শনীয় স্থানেই যেতে হবে, সুন্দর জায়গায় যেতে হবে, যেটা হচ্ছে টুরিস্টিক প্লেস নামে পরিচিত যেসব জায়গা, শুধু একমাত্র সেখানেই যেতে হবে ঘুরতে, এরকম কিন্তু কোনো মানে নেই। এই সব জায়গায় এলেও একটা আলাদা রকম নান্দনিক অনুভূতি তোমরা পাবে, মানে ট্যুরিস্টের যে অনুভূতি সেটা কিন্তু পাবে। আর সেই জন্যই কিন্তু আমি পুরো কলকাতা থেকে জার্নি শুরু করেছি, যে তোমরাও যাতে সুন্দরবনের এইসব এরিয়া এসে নিজের চোখে ঘুরে দেখতে পারো। তোমাদের চোখে যখন নিজের চোখে দেখবে না, তখন সেই অনুভূতিটা, সেই আনন্দটাই আলাদা। আমি তো ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, ক্যামেরার মাধ্যমে, কিন্তু নিজের চোখে দেখলে সেই মজাটা আলাদা। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি পুরো উন্মুক্ত নদী, মানে যত দূর তাকাচ্ছি পুরো নদী আর নদী, মনে হচ্ছে পুরো সমুদ্র, কিন্তু অনেক দূরে হালকা আমি সবুজ সবুজ দেখতে পাচ্ছি। ওইটাই কিন্তু মরিচঝাপির জঙ্গল, যেটা হচ্ছে গভীর বাঘের জঙ্গল, ওই দূরের এরিয়াটা। তো এই দিকটা ঘুরবো, দেখো ছোটো দুটো বাচ্চা আমাকে দেখে চলে এসছে। এই সব যে ছোটো ছোটো মজা, এই মজাগুলো কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না, সেটা ট্যুরিস্টিক প্লেসে গিয়ে বোঝা যায় না। কিন্তু দেখো এই সৈকতের এখানেই, সৈকত মানে সেই বালি তো আর না, এখানে ঘাস টাস হয়ে গেছে। আর এই যে কংক্রিটের বাঁধানোর ওই পাশেই যে মানে একটু মাটির, মানে পলি জমে যে উঁচু মাটি হয়েছে, সেটাকেই কিন্তু সৈকত বলা হচ্ছে। আর এই বাচ্চা মেয়েটা দেখো, সেই শোনা, এইগুলোকে কী বলে যেন? ঘুঁটো, বড় ঘুঁটো, হ্যাঁ বড় ঘুঁটো। ওইগুলোকে নিয়ে বাড়ি নিয়ে যাবে। এগুলো শুকিয়ে গেছে, হ্যাঁ এবার জ্বালালে হবে। আচ্ছা আচ্ছা, যে তুমি যতগুলো করলে ওইটাতে পুরো একটা ভাত তরকারি হয়ে যায় রান্না করা, ওই যতগুলো করলে? আরও লাগে? দেখি ও জানে নাকি, আমি তো নিজেও জানি না। মানে ধরো একটা ভাত করবে, একটা তরকারি করবে, ওই যতটুকু ঘুঁটো তুমি এক জায়গায় করলে ওইটা থেকে হয়ে যাবে না? এই সব লাগবে? সব লাগবে, তাতে অনেক লাগে না। কোড়া, তোমার বাড়ি কোনটা, ঘর কোনটা? ওইটা? এই যে দুই ভাই বোন নাকি? আচ্ছা, তোমার দিদি? এই যে এটা দিদি? আচ্ছা, দেখো কিসে পড়ো তুমি শোনা? আর দিদি কিসে পড়ে? দিদি ভাই 3-তে পড়ে। তোমরা কোন স্কুলে পড়ো শোনা? ওই পারে না এই পারে? এইদিকে? আচ্ছা আচ্ছা, যাও নিয়ে করিয়ে নিয়ে যাও। দেখো কত কষ্ট করে ছোট্ট বাচ্চা মেয়ে, গ্রামের ছোট ছোট বাচ্চা মেয়ে, তারাও কতটা পারিশ্রমিক এবং কতটা দায়িত্ব নেয়, সেরকম মানুষ এরা, দায়িত্বের মেয়ে কতটা। দেখো এই দিক থেকে দেখো একটা নৌকা আসছে,
তো এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই কিন্তু মেঘমোল্লার সৈকত। আর এই সৈকতে যাওয়ার জন্য এই যে এখানে এই করা হয়েছিল, এই যে সিঁড়ি করা হয়েছিল। এই এরিয়াটা কিন্তু একটা সময় দারুণ ছিল, এখন পলি জমে সেই অনুভূতিটা বা সেই সৌন্দর্যটা লোপ পেয়েছে, এখন সেটা নেই। কিন্তু একটা সময় দারুণ ছিল বলেই এরকম সিঁড়ি করা, নয়তো সিঁড়ি কেন করবে। আর এইখানে দেখো পুরো পলি জমে এরিয়াটা পুরো এই যে হয়ে গেছে, কী বলে, ঘাস হয়ে গেছে পুরো। তো পুইঞ্জালি দ্বীপ তোমাদের অনেকটাই ঘুরে দেখালাম, পুইঞ্জালি দ্বীপের আশাটা তোমাদের সামনে তুলে ধরলাম, মেঘমোল্লার সৈকতের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এখানেই থাক, টাটা।